আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যাক, সবাই সবার জন্য দোয়া করি। আমাদের বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করি, অযথা বাইরে কেউ ঘোরাফেরা না করি। তা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা পঞ্চম অধ্যায় নিয়ে গত ক্লাসে কথা বলেছি। আজকে পঞ্চম অধ্যায়ের যে বিষয়গুলো পড়া দরকার তোমাদের আমি দিক নির্দেশনা গত ক্লাসে দিয়েছি। আজকে ছকগুলো দেখানোর জন্য আসলে আমি ভিডিও ক্লাসটি এইভাবে নিচ্ছি। আমরা দেখো 5.10-এ বিশদ আয় বিবরণী। আমি বিশদ আয় বিবরণী পুরো ছকটা আগে দেখাচ্ছি, তোমরা দেখো। এটা তোমাদের অবশ্যই পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছক সম্পর্কে আমি একটু পরেই ব্যাখ্যা দিব। তোমাদের আগে পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি। পুরো বিশদ আয় বিবরণীটা আমরা দেখালাম। এই বিশদ আয় বিবরণীর ছকটা যদি তুমি ভালো করে না পড়ো তাহলে তোমার কিন্তু সমস্যা হবে। অঙ্ক আমি যেটা বোঝাবো তুমি বুঝতে পারবে না, এটাই রিয়েলিটি। এই বাস্তব সত্যকে তোমার মানতে হবে। যেমন আমি প্রায় একটা উদাহরণ দিয়ে থাকি, a+b² সূত্র যখন তোমরা মুখস্থ করেছিলে তখন তোমরা কিন্তু কিছু বুঝে মুখস্থ করোনি। তখন তোমরা শিখেছিলে a² + 2ac² + b²। এই সূত্রের ভিত্তিতে যখন কোনো অঙ্ক তোমাদের দিয়ে দেওয়া হয় তখন তোমরা সেই অঙ্কটা সুন্দরভাবে করে দিতে পারো। এখন x + y² দিলে পারো, তোমরা হচ্ছে z+, তোমরা যদি মনে করো যে c+d² দিলেও তোমরা অঙ্কটা করতে পারবে। তাহলে এই সূত্র জিনিসটা আসলে সেরকম। তাহলে প্রথমত হচ্ছে বিশদ আয় বিবরণীতে কী কী আসে, কোন কোন খাতে কী কী আসে, সেই বিষয়গুলো তোমাদের আগে জানতে হবে। এইগুলোর ব্যাপারে যদি তোমরা উদাসীনতা দেখাও তাহলে অঙ্ক বুঝতে পারবে না। অনেক স্টুডেন্ট, স্যার আমি পড়েছি, কিন্তু কি পড়েছি সেটা যদি তুমি মনে না রাখো, কোন ধাপের আওতায় কি আসবে, কোন হেডলাইন বা কোন খাতে কোনটা আসবে, সেই বিষয়টা যদি তুমি মনে না রাখো তাহলে তোমার ওই পড়া আর না পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। তো প্রিয় শিক্ষার্থী, বিশদ আয় বিবরণী করার সময় প্রথমে কোম্পানির নামটি লিখতে হবে, এরপর লিখতে হবে বিশদ আয় বিবরণী, এরপরে আমাদের তারিখ এবং সালটা লিখতে হবে। তা যাক, প্রথমে আমরা ছকের ভিতরে কি লিখব? ছকের ভিতরে আমরা লিখব বিক্রয়। এই বিক্রয়ের সাথে যতগুলো আইটেম যোগ এবং বিয়োগ হবে সমস্ত আইটেমগুলো যোগ বিয়োগ করে যে বিক্রয়টা পাবো ওটাকে বলা হবে নিট বিক্রয়। তাহলে কোন বিক্রয় বলা হবে? ওটাকে নিট বিক্রয়। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি তোমাদের ছকে দেওয়া আছে বিক্রয় থেকে বাদ বিক্রয় বার্তা, বাদ বিক্রয় ফেরত। এইটুকু কিন্তু যথেষ্ট নয়। তোমাদের ফার্স্ট ইয়ারে আমি অনেকগুলো আইটেম শিখিয়েছি, তাই আমি এই সম্পর্কে তোমাদের একটু বলি। বিক্রয় যা আছে তার চেয়েও আমি অনেক অতিরিক্ত করে বলতেছি। বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করতে হবে, অলিখিত বিক্রয় ফেরত যদি সমন্বয়ে থাকে সেটা বিয়োগ করতে হবে। তারপরে মুনাফাবিহীন বিক্রয় যদি থাকে সেটা তোমাদের বাদ দিতে হবে। এইরকম এছাড়া তো বিক্রয় বার্তা, বিক্রয় ফেরত, রেয়ামিলের আইটেমগুলো বাদ দিবে। এইগুলো করার পরে আরও যদি বিক্রয় সংক্রান্ত কোনো আইটেম থাকে সেগুলো যোগ বিয়োগ করার পরে যেটা পাবে সেটাকে আমরা বলবো নিট বিক্রয়। তাহলে আশা করি বুঝতে পারছো। তোমাদের বইয়ের বাইরেও আমি বেশ কিছু ব্যাখ্যা দিলাম, তোমরা সেটা খেয়াল করছো। এবার আসি বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের আওতায় কী কী আসবে? দেখো, প্রারম্ভিক মজুদ, তারপর ক্রয় থেকে বাদ ক্রয় ফেরত, বাদ ক্রয় বার্তা করে নেট ক্রয়। কিন্তু এখানে ক্রয়ের সাথে আরও অনেক আইটেম যোগ বিয়োগ হবে। সেই ব্যাপারে আমি তোমাদের একটু দিক নির্দেশনা দিচ্ছি যেটা বইতে নাই।
ক্রয়ের সাথে ক্রয় ফেরত বাদ যাচ্ছে, তেমনি অলিখিত ক্রয় ফেরত। অলিখিত ক্রয় ফেরত কোনটাকে বলা হবে? সমন্বয়ে যে ক্রয় ফেরতটা থাকবে ওটাকে বলা হবে অলিখিত ক্রয় ফেরত। তাহলে সমন্বয়ে যেটা থাকবে সেটাকে কি বলবে? অলিখিত ক্রয় ফেরত। তারপরে হচ্ছে ক্রয় বার্তা বাদ দেবে, বা কারবারি বার্তা যেটা ক্রেডিটে থাকবে সেটা বাদ দেবে, একই কথা। তেমনিভাবে অলিখিত ক্রয় যদি থাকে সমন্বয়ে সেটা যোগ করবে। মালিক কর্তৃক যদি পণ্য উত্তোলন করে প্রিয় শিক্ষার্থী সেটা বাদ দিতে হবে। এরপরে হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে বিয়োগ করতে হবে। তাহলে দেখো অনেকগুলো আইটেম বললাম, এছাড়াও আরও অনেক আইটেম আছে। তাহলে ক্রয়ের সাথে আমি আবারও বলি, অলিখিত ক্রয় যোগ করতে হবে, অলিখিত ক্রয় ফেরত বাদ দিতে হবে, রেওয়া মিলের ক্রয় ফেরত বাদ দিতে হবে, রেওয়া মিলের ক্রয় বার্তা বাদ দিতে হবে, সমন্বয়ের মালিক কর্তৃক পণ্য উত্তোলন বাদ দিতে হবে, বিনামূল্যে পণ্য বিতরণ যদি থাকে সেটা বাদ দিতে হবে, মুনাফাবিহীন বিক্রয় যদি থাকে সেটা বাদ দিতে হবে। এইভাবে সমস্ত আইটেম যোগ এবং বিয়োগ করার পরে যে আইটেমগুলো আমরা পাবো সেটাকে বলা হবে নিট ক্রয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, নিট ক্রয় সম্পর্কে আশা করি একটা ভালো ধারণা পেয়েছো, যা তোমাদের বইতে নাই। যতটুক নাই তার চেয়ে যতটুক দেওয়া আছে তার চেয়ে অনেক বেশি আলোচনা করেছি। আমার এই আলোচনাটা কিন্তু খুব খেয়াল করে তোমাদের শুনতে হবে, প্রয়োজনে বারবার শুনবে। এবার আসি ক্রয়। নিট ক্রয়ের পরে আছে ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, মজুরি, জাহাজ ভাড়া, ডক চার্জ ইত্যাদি। এছাড়া যত রকম প্রত্যক্ষ খরচ আছে সব খরচগুলো যোগ করবে। যোগ করার পরে যে টাকাটা হবে শিক্ষার্থী, তার থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিবে। সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পরে যেটা পাবো ওটাকে বলা হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে দেখো, প্রারম্ভিক মজুদ থেকে শুরু করে সমাপনী মজুদ বাদ দেওয়ার পরে যে টাকাটা পেলাম ওই টাকাকে বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় যখন আমরা নিট বিক্রয় থেকে, কার থেকে? উপরে নিট বিক্রয় থেকে যখন আমরা বাদ দিব তখন যে রেজাল্টটা পাওয়া যাবে এটাকে বলা হবে মোট মুনাফা। এটাকে কি বলা হবে? মোট মুনাফা। তবে যদি বিক্রয়ের পরিমাণ যদি কম হয়, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে সেটা হবে মোট ক্ষতি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণভাবে দেখি যে বিক্রয় বেশি থাকে, বিক্রিত পণ্যের ব্যয় কম থাকে, তাই এখানে মোট লাভ হয়েছে। এরপরে আসি যোগ চালানি কারবারে মুনাফা। যোগ চালানি কারবারে মুনাফা। এই চালানি কারবারে যদি মুনাফা রেওয়া মিলে দেওয়া থাকে সেটাকে আমরা প্রিয় শিক্ষার্থী যোগ করব। অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা নিয়ে একটু কথা আছে প্রিয় শিক্ষার্থী। এটাকে আমরা অনেক সময় বলি পুরাতনটা বড় না ছোট। পুরাতনটা যদি বড় হয়ে যায় তাহলে এখানে দেখাতে হবে, মোট মুনাফার নিচেই দেখাতে হবে। প্রথমে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখতে হবে, তারপরে রেওয়া মিল এবং সমন্বয়ের অনাদায়ী পাওনাগুলো বাদ দিতে হবে এবং সমন্বয়ের অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিতে হবে। তবে শিক্ষার্থী, যদি পুরাতনটা ছোট হয়ে যায় তাহলে সেটা কিন্তু পরিচালন ব্যয়ে বসবে। পরিচালন ব্যয় যখন আলোচনা করব সেটা আমরা পাবো। তাহলে এখানে কখন আসবে মোট মুনাফার নিচে পরিচালন ব্যয়ের আগে কখন আসবে? যদি পুরাতনটা বড় হয়ে যায়। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে কোনটাকে বোঝায়? রেওয়া মিলের যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে শিক্ষার্থী, সেটাকে আমরা বলবো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এরপরে শিক্ষার্থী বাদ যাবে বাদ পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয় বা খরচে তোমরা দেখতে পাচ্ছ বেতন, বিক্রয় পরিবহন, অফিস ভাড়া, বিদ্যুৎ খরচ, স্থায়ী সম্পদের অপচয়, স্থায়ী সম্পদের মেরামত, ডাক ও তার খরচ, বিজ্ঞাপন, মনিহারি, প্যাকিং খরচ। এই দেখো সে অনাদায়ী পাওনা চলে আসছে। এই অনাদায়ী পাওনার ক্ষেত্রে প্রথমটা হচ্ছে আমাদের বড়, তাই এই ক্ষেত্রে লিখতে হবে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি করার পরে যেটা থাকবে সেটা বলবে। এবার আমরা শিক্ষার্থী এপাশে আমরা দেখি প্রদত্ত বার্তা আমরা লিখছি, সেখানে যদি নতুন বার্তা সঞ্চিতি থাকে তাহলে লিখতে হবে নতুন বার্তা সঞ্চিতি কোথায় থাকবে। প্রিয় শিক্ষার্থী, নতুন আর অলিখিত যদি লেখা থাকে তোমরা বুঝবে এটা সমন্বয়ে থাকে। কোথায় থাকে প্রিয় শিক্ষার্থী? সমন্বয়ে থাকে। এরপরে বাদ পুরাতন অনাদায়ী পাওনা, বাদ পুরাতন বার্তা সঞ্চিতি। পুরাতন বার্তা সঞ্চিতি থাকে হচ্ছে আমাদের রেওয়া মিলে। তাহলে বার্তার ক্ষেত্রেও আমরা বুঝলাম
বা প্রদত্ত বার্তা যোগ নতুন দেনাদার বার্তা সঞ্চিতি বা নতুন বার্তা সঞ্চিতি বা পুরাতন বার্তা সঞ্চিতি বা পুরাতন দেনাদার বার্তা সঞ্চিতি, এগুলো করতে হবে। এরপরে আসি প্রিয় শিক্ষার্থী, ভ্রমণ খরচ, সাধারণ খরচ, কর ও অভিকর, ব্যাংক চার্জ, আপ্যায়ন খরচ, কমিশন প্রদান, রপ্তানি শুল্ক, বিক্রয় প্রতিনিধির বেতন ও কমিশন, স্থায়ী সম্পদের অবচয়, ইজারা সম্পত্তির অবলোপন, অদৃশ্য সম্পত্তির অবলোপন, এই যত রকম অবলোপন আছে এবং পরোক্ষ খরচগুলো আছে সব এখানে আমরা লিখব। লেখার পরে যে আইটেমগুলো আমরা পাবো সেই আইটেমগুলো যোগ করে আমরা কি করব, মোট মুনাফা থেকে বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা যেটা পাবো ওটাকে বলা হবে পরিচালন মুনাফা। তবে মোট মুনাফার নিচে যে আমাদের চালানি কারবারে পণ্য প্রেরণ যোগ করেছিলাম, পুরাতন আদায় পাওনার সঞ্চিতির ফাংশনটা যোগ করেছিলাম, এগুলো করার পরে বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় বাদ দিলে আমরা যেটা পাবো সেটাকে বলা হবে পরিচালন মুনাফা। কি মুনাফা? পরিচালন মুনাফা। আর যদি ব্যয় বড় হয়ে যায় তাহলে ওটাকে আমরা বলবো পরিচালন ক্ষতি। তাহলে আমরা দেখি পরিচালন মুনাফা কোনটা, দিস পরিচালন মুনাফা। আশা করি পরিচালন মুনাফা পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছ। এরপরে অন্যান্য আয় বা লাভ যেটা থাকবে সেটা তোমরা যোগ করবে। অন্যান্য আয় বা লাভ কোনটা? অন্যান্য আয় বা লাভ ভাড়া প্রাপ্তি, বিনিয়োগের সুদ, বাট্টা প্রাপ্তি, ব্যাংক জমার সুদ, কমিশন প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, শিক্ষানবিশ সালামি, সঞ্চয়পত্রের সুদ, স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা, বিবিধ আয়, এগুলোকে আমরা অন্যান্য আয় বা লাভের আওতায় ধরছি। এগুলো সব এখানে লিখতে হবে। তারপরে আসতে হবে অন্যান্য ব্যয়। শিক্ষার্থী, অন্যান্য ব্যয়ের ভিতরে কি আসবে? অন্যান্য ব্যয়ের ভিতরে ঋণের সুদ বা ঋণপত্রের সুদ, শিক্ষানবিশ ভাতা, ব্যাংক জমাতিরিক্তের সুদ, ব্যাংক চুরি ও দুর্ঘটনাজনিত ক্ষতি, সম্পত্তি বিক্রয়ের ক্ষতি, এইগুলো সব যোগ করার পরে আমরা কি করব? অন্যান্য আয় আমরা যোগ করলাম, তারপর অন্যান্য ব্যয় আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যে মুনাফা পাবো এটাকে বলা হবে কর পূর্ব মুনাফা। কোন মুনাফা? কর পূর্ব মুনাফা। প্রিয় শিক্ষার্থী, এর থেকে যখন আমরা আয়কর সঞ্চিতি নতুন মানে সমন্বয়ে থাকবে, কোথায় থাকবে প্লিজ? সমন্বয়। এই আয়কর সঞ্চিতি যখন বাদ দিব আমরা যে মুনাফা টাকা পাবো তাকে বলা হবে কর পরবর্তী নিট মুনাফা। কর পরবর্তী নিট মুনাফা বা নিট মুনাফা। তাহলে শিক্ষার্থী, আমি তোমাদের বিশেষভাবে বিশদায় বিবরণীর চার্টটা বোঝালাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই বিশদায় বিবরণীর চার্টটা খুব খুব ভালো করে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আসি পরবর্তী যে চার্টটা আমাদের পড়া লাগবে সেটা হচ্ছে রক্ষিত আয় বিবরণী। দেখো তোমরা রক্ষিত আয় বিবরণী চার্টটা আগে দেখাই। রক্ষিত আয় বিবরণীর ছক আছে। এই ছকটা আমি তোমাদের শিখাচ্ছি। এই ছকটা নিয়ে কথা বলতে হবে। এই ছকটি তোমাদের সম্পূর্ণ নতুন। এখানে কিছুই না, কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে। তোমাকে খেয়াল রাখতে হবে কোন আইটেমগুলো যোগ, কোন আইটেমগুলো বিয়োগ। তাহলে শিক্ষার্থী, আমরা দেখি আমাদের কি লেখা আছে রক্ষিত আয় বিবরণীতে। বিগত বছরের মুনাফার উদ্বৃত্ত বা রক্ষিত আয়ের উদ্বৃত্ত, এই আইটেমটি আসলে কোথায় থাকবে? রেওয়া মিলে থাকবে না সমন্বয় থাকবে? আমি বলে দিচ্ছি এটা রেওয়া মিলে থাকবে। আগে রেওয়া মিল থেকে এই আইটেমটা তোমাকে লিখতে হবে। তারপর বিশদায় বিবরণী করে তুমি যে নিট মুনাফাটা পেয়েছো সেটা এখানে যোগ করতে হবে। তারপর প্রথম আয়কর সঞ্চিতি যদি বড় হয়ে যায় তাহলে সেই আয়কর সঞ্চিতি থেকে আয়কর বাদ দিতে হবে, আয়কর ফেরত বসবে এখানে। তারপর হচ্ছে দাবিহীন লভ্যাংশের যদি অবলোপন করতে বলে তাহলেও সেটা এখানে বসবে। কি বললাম? দাবিহীন লভ্যাংশের অবলোপন। প্রিয় শিক্ষার্থী, আবারও বলছি, দাবিহীন লভ্যাংশের অবলোপন যদি করতে বলে সেটাও যোগে আসবে। তাহলে এই আইটেমগুলো যোগে আসবে। এর থেকে কিছু আইটেম বাদ যাবে। সে বাদ যাওয়া আইটেমগুলো কি? লভ্যাংশ প্রদান, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, ঘোষিত লভ্যাংশ, আয়কর বা আয়কর সঞ্চিতি, সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর, লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর, প্রতিপূরক তহবিলে স্থানান্তর, অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ, অন্য কোনো তহবিলে স্থানান্তর ইত্যাদি বিষয়গুলো এখানে আসবে।
এই যোগ থেকে সমস্ত বাদগুলো একবারে যোগ করার পরে আমরা একবারে বাদ দিয়ে দেব। বাদ দিলে যেটা পাবো সেটা রক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। কি পেলাম? রক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থী, এই রক্ষিত আয় খুবই ছোট্ট একটা ছক, প্রায় প্রত্যেকটা পরীক্ষায় থাকে। আমার কথাটাকে গুরুত্বের সাথে নিয়েও, প্রায় প্রত্যেকটা পরীক্ষায় মনে করে 1 আর 2 দুইটা অঙ্ক আছে, একটাতে তো অবশ্যই পাবে। এমনও আছে অনেক সময় আমরা লক্ষ্য করি 2টো অঙ্কতেই রক্ষিত আয় চাওয়া হয়েছে। তাহলে এই বিষয়টি অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। মালিকানা সত্ত্বের বিবরণী। মালিকানা সত্ত্বের বিবরণীর ছক আছে 2 ধরনের। প্রথম ছকটি আমি দেখাচ্ছি তোমাদের, পৃষ্ঠা নাম্বার সহ দেখো তোমরা। পাঁচ 532 পৃষ্ঠা। মালিকানা সত্ত্বের বিবরণীতে তোমরা পাবে শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন, শেয়ার অধিহার, সঞ্চিত তহবিল, অন্যান্য তহবিল, অবন্টিত মুনাফার সমাপনী উদ্বৃত্ত, বাদ অবন্টিত ক্ষতি। এই বিষয়গুলো তোমরা এখানে পাবে। এখন এটার অন্য আরেকটি ছক আছে, যে ছককে আমরা বলি আনুভূমিক ছকে মালিকানা সত্ত্বের বিবরণী। আনুভূমিক ছকটা কিভাবে আছে সেটা তোমরা একটু দেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ছকটা আসলে বেশি ফলো করা হবে তোমাদের। প্রথম যে ছকটা দেখালাম মালিকানা সত্ত্বের, সে ছকটা চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ। এই ছকে প্রথমে একটা বিবরণের ঘর, তারপরে সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি, অন্যান্য তহবিল স্থানান্তর, অবন্টিত মুনাফা, মোট, এই ঘরগুলো এখানে থাকবে। বিবরণের ঘরে প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত দিয়ে আমরা প্রথমে যে ঘরগুলো টানছি, এই আইটেমগুলো যেখানে যেখানে লেখা আছে ওই আইটেমগুলোর উদ্বৃত্ত লিখলে প্রারম্ভিক উদ্বৃত্ত বের হয়ে যাবে। চলতি বছরের নিট মুনাফা। চলতি বছরের নিট মুনাফা, চলতি বছর বিশদ আয় বিবরণী করে আমরা যে মুনাফাটা রিসেন্টলি পাই এটাকে বলা হয় চলতি বছরের নিট মুনাফা। তারপরে হচ্ছে আয়কর, প্রতন সঞ্চিতি বাদ দেওয়ার পর, তারপর লভ্যাংশ প্রদান, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখি বাকিগুলো একটু। সঞ্চিত তহবিল স্থানান্তর, ঘোষিত লভ্যাংশ, অন্যান্য তহবিল স্থানান্তর, অধিহারের সাথে সুনামের অবলোপন, তারপরে হচ্ছে শেয়ার পুনঃক্রয়। এইগুলো সব লেখার পরে যোগ বিয়োগ করার পরে যেটা পাবো সেটা হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। প্রত্যেকটির একটি করে উদাহরণ দেওয়া আছে, তোমরা এই উদাহরণের ভিত্তিতে অঙ্কটা করে ফেলবে। তারপর না বুঝলে অবশ্যই কথা বলবে। এরপর আসি আমরা আর্থিক অবস্থার বিবরণীর ছক। আর্থিক অবস্থার বিবরণীর ছকটা আমি পুরোটা আগে দেখাই। প্রিয় শিক্ষার্থী, পুরো 2 পাতা মিলে আর্থিক অবস্থার বিবরণীর ছক আছে। এই ছকটা অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে। প্রথমে আমি একটু বলি, প্রথমে স্থায়ী সম্পদ, সুনাম, ভূমি, দালান কোঠা ইত্যাদি যেগুলো আছে এগুলো সিরিয়াল অনুযায়ী মুখস্থ করবে। তারপর হচ্ছে আমরা বিনিয়োগে আসি।
স্থায়ী সম্পদের পরে আমাদের বিনিয়োগ, তারপর চলতি সম্পদ ও প্রদত্ত ঋণ ও অগ্রিম এর আওতায় যেগুলো আসবে সেগুলো পড়তে হবে তোমাদের। তারপর হচ্ছে অসমন্বিত খরচসমূহগুলো লিখবে। তার মানে অ্যাকচুয়ালি 4টা ধাপ। কয়টা ধাপ? 4টা ধাপ। স্থায়ী সম্পদ, বিনিয়োগ, তারপর চলতি সম্পদ ও অগ্রিম খরচসমূহ, তারপর হচ্ছে লাস্ট হচ্ছে তোমার অসমন্বিত খরচসমূহ। এইগুলো করার পরে তোমরা যেটা পাবে সেটাই হচ্ছে সম্পদের মোট সম্পদ। এরপরে দায়ের পাশে আমি তোমাদের একটু বলি, মোট সম্পদ বের হয়ে যাওয়ার পরে আমরা দায়ের পাশে আসি প্লিজ। শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়সমূহ। প্রথমে আসবে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি ও উদ্বৃত্ত, দীর্ঘমেয়াদী ঋণের জামানতি ঋণ, তারপর জামানতহীন ঋণ। তবে তোমাদের একটু বলি, জামানতি ঋণ আর জামানতবিহীন এইগুলোকে খুব বেশি আলাদা করার কোনো দরকার নাই। এরপরে আসবে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। এইটা করার পরে যেটা পাবে সেটা হচ্ছে মোট দায়। এরপর দেখবে মোট সম্পত্তি এবং মোট দায় তোমাদের মিলে গেছে। প্রিয় শিক্ষার্থী, এভাবে তোমরা তোমাদের আর্থিক বিবরণী শেষ করবে। তবে উদাহরণে 1 নাম্বার আমরা নেক্সট ক্লাসে করাবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।